হ্যালো স্টুডেন্টস, আমি মনোজিৎ কমার্সের স্মার্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা 2026 সালের বোর্ডের এক্সামিনেশনের 40 এই টার্গেট নিয়ে আমরা সমস্ত সাবজেক্টের রেগুলার ক্লাস শুরু করেছিলাম। আর আমরা বিজনেস এই সাবজেক্টের লাস্ট 3টে ক্লাস আমরা করে ফেলেছি এবং 3টে চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমরা করতে চলেছি চ্যাপ্টার নাম্বার 4, যার নাম হচ্ছে প্ল্যানিং বা পরিকল্পনা। আর প্ল্যানিং বা পরিকল্পনা হচ্ছে বিজনেস অর্থাৎ ম্যানেজমেন্টের ওয়ান অফ ইম্পর্টেন্ট কাজ বা ওয়ান অফ ইম্পর্টেন্ট এলিমেন্ট প্ল্যানিং। তাহলে চলো আমাদের আজকের চ্যাপ্টারের মধ্যে আমরা বুঝে নিই যে পরিকল্পনা বা প্ল্যানিং কাকে বলে। এক কথায় যদি বলি, আমরা বাড়িতে কোনো অকেশন হলে বা আমাদের সামনে কোনো যদি অকেশন থাকে, আমরা যে প্ল্যানটা করি যে আমাদের এত টাকা লাগবে, তার মধ্যে থেকে আমরা জামা কিনবো, খাওয়া দাওয়া করব বা অন্য কোনো অ্যাক্সেসরিজ কিনবো, এই যে আমরা ভাবছি। বা সামনে যদি আমাদের কোনো বার্থডে থাকে, তাহলে বন্ধুদেরকে ট্রিট দিতে হবে, তার জন্য কেক কিনতে হবে, রান্না বান্নার জন্য জিনিস কিনতে হবে, এই সমস্ত কিছু ভেবে যে সামনের কোনো একটা ইভেন্ট হতে চলেছে এবং সেই ইভেন্টে আমরা কি কি কাজ করব এবং তার জন্য আমাদের কি কি কাজ এখন বর্তমানে করতে হবে, সেই সমস্ত বিষয়গুলো ভাবনা চিন্তা করা, অর্থাৎ ভবিষ্যতের কোনো কাজের জন্য বর্তমানে ভাবনা চিন্তা করাকে এক কথায় সাধারণ ভাষায় আমরা প্ল্যানিং বা পরিকল্পনা বলে থাকি। চলো দেখা যাক, কাম্য লক্ষ্য পূরণের জন্য অর্থাৎ আমাদের ভবিষ্যতে যে লক্ষ্যটা রয়েছে সেই পূরণের জন্য বিভিন্ন বিকল্পগুলি থেকে, অর্থাৎ আমাদের কাছে যত রকমের অপশনস রয়েছে, লাইক আমরা বার্থডে সেলিব্রেট করতে চলেছি এবং বার্থডে সেলিব্রেশনটা বন্ধুদেরকে খাওয়াতে হবে, সেটা আমরা বন্ধুদেরকে বাড়িতে ডেকে নিমন্ত্রণ করে খাওয়াবো, নাকি আমরা বন্ধুদেরকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ট্রিট দেবো। এই যে ডিফারেন্ট ডিফারেন্ট আমার কাছে অপশন রয়েছে আমার বার্থডে সেলিব্রেশনের এই লক্ষ্য পূরণের জন্য, তার মধ্যে থেকে সেই কর্ম সম্পাদনের জন্য সবচেয়ে উপযুক্ত এবং সর্বোত্তম উপায় স্থির করা, অর্থাৎ বেস্ট অপশন কোনটা হবে আমার জন্য, সেটা স্থির করার প্রক্রিয়াই হলো পরিকল্পনা। অর্থাৎ আমার যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণের জন্য যতগুলো অপশনস রয়েছে তার মধ্যে বেস্ট অপশনটাকে খুঁজে বার করাটা কি এক কথায় আমরা বলে থাকি পরিকল্পনা বা প্ল্যানিং। তাহলে পরিকল্পনা হলো বিভিন্ন বিকল্প উদ্দেশ্য, নীতি ও কর্মপন্থার মধ্য থেকে সর্বোৎকৃষ্ট পদ্ধতি নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ। এরপর আমরা দেখে নিই পরিকল্পনার বৈশিষ্ট্য বা ফিচার্স অফ প্ল্যানিং কি কি, অর্থাৎ আমাদের প্ল্যানিং এর মধ্যে কি কি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য থাকে। ফার্স্ট, যুক্তির ওপর প্রতিষ্ঠিত বা ট্রাস্ট অন রিলায়েন্স। আমাদের পরিকল্পনা কিসের জন্য করছি? ভবিষ্যতে কোনো একটা ঘটনা ঘটতে চলেছে, তার জন্য বর্তমানে আমরা ডিসিশন নিচ্ছি। তাহলে কোনটা ভালো হবে, কোনটা খারাপ হবে, এগুলো সবই যুক্তিভিত্তিক হয়ে থাকে। অর্থাৎ আমরা ভাবছি যে এটা হলে ভালো হবে, ওটা করলে ভালো হবে, তাহলে সেগুলো যুক্তি দিয়ে বিচার করছি যে এটা হলে হতে পারে, এটা হলে না হতে পারে। তাহলে তাই বলা হয় যে পরিকল্পনা সবসময় যুক্তির ওপর প্রতিষ্ঠিত হয়ে থাকে বা ট্রাস্ট অন রিলায়েন্স। সেকেন্ড, সরল ও নমনীয়। প্ল্যানিং সব সময় সিম্পল হতে হবে, জটিল হলে চলবে না। আবার ফ্লেক্সিবল হতে হবে, পরিবর্তনশীল হতে হবে, ফিক্সড হলে চলবে না। যেমন আমি ভাবলাম বার্থডে সেলিব্রেশনের জন্য প্ল্যান করছি, এবার আমি 10 জন বন্ধুকে ইনভাইট করেছি, কিন্তু এটা ভাবলে চলবে না যে 10 জনই আসবে তাই আমি 10 জনের রান্না করব। আমাদের এটা ভেবে চলতে হবে যে আরো একজন দুজন বেশি চলে আসতে পারে বা একজন দুজন কমও আসতে পারে। এই সমস্ত চিন্তা ভাবনা করে তবে প্ল্যান করতে হবে। কারণ আমরা যদি প্ল্যানটাকে ফিক্সড বানিয়ে নিই, তাহলে সমস্যা কি হতে পারে? বেশি লোক চলে এলে আমরা তাদেরকে বার্থডে সেলিব্রেশনে পার্টিসিপেট করতে অসুবিধা হবে। আবার যদি কম লোক চলে আসে, যদি ফ্লেক্সিবল না হয়, তাহলে আমাদের কি হবে? সমস্ত খরচা নষ্ট হয়ে যাবে। তাই আমাদের প্ল্যানটা এমন ভাবে বানাতে হবে যে বেশি লোক আসুক বা কম লোক আসুক, আমরা এমন ভাবে করব যে বুঝবো যে ওই দিন কতজন আসছে ফাইনালি, এবং সেই অনুযায়ী আমরা রান্না বান্না করব। যদি দেখি 2-3 জন বেশি এসছে, তাহলে আমরা বেশি মেটেরিয়ালস নিয়ে বেশি রান্না করব। যদি দেখি কম লোক আসছে, ওই দিন বুঝতে পারলাম যে 2 জন আসবে না, তাহলে আমরা কি করব? তাহলে আমরা 2 জনের জন্য কম রান্না করব। তাহলে এই সমস্ত বিষয়ের জন্য প্ল্যানিং সরল ও নমনীয় হওয়াটা খুব দরকার। এরপর সর্বস্তরে পরিকল্পনা, প্ল্যানিং অ্যাট অল লেভেলস। আমরা দেখেছিলাম ব্যবস্থাপনার 3টে লেভেল হয়ে থাকে, টপ লেভেল, মিডল লেভেল অ্যান্ড আমাদের জন্য থাকে হচ্ছে লোয়ার লেভেল। সংগঠনের সমস্ত স্তরে পরিকল্পনা গ্রহণ করতে হয়। উচ্চ স্তরের পরিকল্পনার সঙ্গে নিম্ন স্তরের পরিকল্পনার গুণগত পার্থক্য আছে। অর্থাৎ আমরা টপ লেভেলে যে ম্যানেজাররা যে পরিকল্পনা করে থাকে, নিম্ন স্তর এবং মধ্য স্তরে যারা থাকে তাদের সাথে একটু ডিফারেন্ট হয়। কোথায়? উচ্চ স্তরে বা শীর্ষ স্তরে পরিকল্পনার জন্য অধিক সময় ব্যয় হয়,
অন্যদিকে নিম্ন স্তরের পরিকল্পনা রূপায়ণ থেকে বাস্তবায়ন অধিক সময় ব্যয় হয়ে থাকে। তার মানে কি, পরিকল্পনা যখন করছি তখন উচ্চ স্তরের পরিকল্পনা আমাদের অনেক সময় লাগে পরিকল্পনা করতে, কারণ উচ্চ স্তরে যারা রয়েছে তারা যে পরিকল্পনা করবে তার উপর ভিত্তি করে সমগ্র বিজনেস চলবে। তাই তাদের পরিকল্পনায় কোনো ভুল থাকলে পুরো সমগ্র প্রতিষ্ঠানের উদ্দেশ্য ব্যাহত হতে পারে। তাই তাদের পরিকল্পনা সঠিক সময় নিয়ে অনেক সময় ধরে পারফেক্ট করার জন্য সেটা কিন্তু অনেক সময় সাপেক্ষ হয়ে থাকে। অন্যদিকে নিম্ন স্তরের যে পরিকল্পনা রূপায়ণ হয় সেটা বাস্তবে করার জন্য অনেক সময় ব্যয় হয়ে থাকে। অর্থাৎ নিম্ন স্তর মানে কি, তারা ওয়ার্কারকে দিয়ে কাজ করাবে, তাই তাদের পরিকল্পনা এমন ভাবে করতে হবে যে প্রত্যেকটা ওয়ার্কারকে দিয়ে কিভাবে কাজ করাবো। তাই বলা হচ্ছে উচ্চ স্তরের পরিকল্পনা তৈরি করতে বেশি সময় লাগে কিন্তু ইমপ্লিকেশন ইজি, কিন্তু নিম্ন স্তরের পরিকল্পনা উপরের স্তরের পরিকল্পনা থেকে অলরেডি ইজিলি তৈরি করা যায়, কিন্তু ইমপ্লিকেশন বাস্তবায়নে বেশি সময় লাগে। লক্ষ্য সাধনে সাহায্য, হেল্প ইন ফুলফিলমেন্ট অফ অবজেক্টিভস। প্রতিষ্ঠানের যা অ্যাকচুয়াল লক্ষ্য সেই লক্ষ্য পরিকল্পনা পূরণে সাহায্য করে থাকে। এরপর নির্ভুলতা বা অ্যাকুরেসি, পরিকল্পনা নিখুঁত, যথাযথ ও নির্ভুল হওয়া প্রয়োজন। কারণ পরিকল্পনার মধ্যে কোনো যদি ভুল ত্রুটি থাকে তাহলে পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে সমস্ত ডিসিশন আমাদের ভুলভাল হয়ে যাবে, আর তার ফলে প্রতিষ্ঠানের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য পূরণ ব্যাহত হতে পারে। এরপর সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি, নতুন পথের ঠিকানা, নতুন ভাবে সংগঠন পরিচালনা, নতুন কৌশল উদ্ভাবন সৃজনশীল পরিকল্পনার সাফল্যের চূড়ায় পৌঁছতে সাহায্য করে। অর্থাৎ বলতে পারবো যে যখন তুমি পরিকল্পনা করছো তুমি ক্রিয়েটিভিটি বার করো যে কিভাবে বেস্ট ভাবে নতুন নতুন ভাবে আমার কাজটা করে নেওয়া সম্ভব, এবং সেই অনুযায়ী ক্রিয়েটিভ ভেবে নতুন নতুন পথ নির্দেশ করে তুমি পরিকল্পনা তৈরি করো যাতে তোমার লক্ষ্যটা খুব সহজে তুমি অ্যাচিভ করতে পারো। এরপর পরিকল্পনার গুরুত্ব, অর্থাৎ পরিকল্পনা কেন বিজনেস ইমপ্লিকেশন করা হবে, কেন আমাদের জীবনে পরিকল্পনার গুরুত্ব রয়েছে। চলো, ফার্স্ট, লক্ষ্য পূরণের হাতিয়ার। অবভিয়াসলি পরিকল্পনা যদি আমরা আগে থেকে সঠিকভাবে করতে পারি তাহলে আমাদের লক্ষ্য পূরণ অনেক বেশি ইজি হয়ে যায়। এরপর নিয়ন্ত্রণের সহায়ক, আমরা আগে থেকে জানি পরিকল্পনার মাধ্যমে যে কি কাজ করব, কবে করব, কিভাবে করব। তাই পরবর্তীকালে সেই কাজ আমাদের নিয়ন্ত্রণ করতে পরিকল্পনা সাহায্য করে থাকে। ব্যয় ব্যবস্থাপনা বা কস্ট ম্যানেজমেন্ট, প্রতিষ্ঠানের সামগ্রিকভাবে কত খরচা হবে কোন কাজ করলে সেগুলো যদি আগে থেকে ভেবে রাখি তাহলে কোথা থেকে কিভাবে করলে আমাদের খরচাটা কম হবে সেই ডিসিশনটা নিতেও সাহায্য করবে পরিকল্পনা। অনিশ্চয়তা দূর করা বা রিমুভাল অফ আনসার্টেনিটি, আমরা জানি আমরা ভবিষ্যতের লক্ষ্য পূরণের জন্য আজকে প্ল্যান করছি, তাই ভবিষ্যৎ হচ্ছে আমার জন্য অনিশ্চিত। এবার ভবিষ্যতের অনিশ্চয়তাকে জেনে আজকে সঠিকভাবে যদি প্ল্যানিং করতে পারি তাহলে ভবিষ্যতে সেই অনিশ্চয়তা কিছুটা হলেও বা মেজরিটি দূর করে আমাদের লক্ষ্য পূরণে সাহায্য করবে পরিকল্পনা। পরিবর্তনের মোকাবেলা বা ফেসিং অফ চেঞ্জেস, আগেকার দিনে আমাদের কোনো অনলাইনে বিজনেস হতো না, আজকের দিনে বেশিরভাগ সব অনলাইনে বিজনেস হচ্ছে। তাই 5 বছর আগে যদি যখন কোনো ম্যানেজার প্ল্যানিং করেছে যে ভবিষ্যতে সবকিছু অনলাইন হতে পারে, সেইটা ভেবে ধীরে 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 সে কিছু কিছু জিনিস অনলাইন করতে শুরু করেছে, এবং 5 বছরে যখনই সবকিছু অনলাইন হয়ে গেল তাহলে সেটা অ্যাডাপ্ট করতে তার সুবিধা হবে। ব্যাপকতা বা পারভেসিভনেস, পরিকল্পনার পরিধি ব্যাপক ও পরিশ্রিত। উচ্চ স্তরের ব্যবস্থাপকরা দীর্ঘদিনের বা দীর্ঘকালীন পরিকল্পনা রচনা করে থাকেন, অন্যদিকে মধ্য ও নিম্ন স্তরের ব্যবস্থাপকরা মধ্যমেয়াদী ও স্বল্পমেয়াদী পরিকল্পনা রচনা করে থাকেন। এরপরে পরিকল্পনার এত রকম সুবিধা তো দেখেছি, পরিকল্পনার বেশ কিছু অসুবিধাও রয়েছে বা সীমাবদ্ধতা রয়েছে। পরিকল্পনার অভ্যন্তরীণ সীমাবদ্ধতা কি, অর্থাৎ বিজনেসের ভেতরে পরিকল্পনা করলেও কি কি অসুবিধা হতে পারে। ফার্স্ট, বিশ্বাসযোগ্য তথ্যের অভাব, অফ ল্যাক অফ রিলায়েবল ইনফরমেশন। আমরা ভবিষ্যৎকে দেখে ভবিষ্যতের তথ্য নিয়ে আজকে আমরা পরিকল্পনা করছি, এবার সেই তথ্যগুলো যেখান থেকে আসছে সেই তথ্যগুলো আদৌ সঠিক কিনা সেটা একটা বিচার্য বিষয়, সেটি একটি বিচার্য বিষয়। তাই যদি সেই তথ্যগুলো ভুল হয়ে থাকে তাহলে আমাদের পরিকল্পনাও ভুল হয়ে থাকবে, এবং পরিকল্পনা ভুল হয়ে গেলে আমাদের লক্ষ্য পূরণও কিন্তু সঠিকভাবে হবে না। অনিশ্চয়তা বা আনসার্টেনটি, ভবিষ্যৎ সম্পর্কে আমরা অনুমান করছি আজকের দিনে, আর সবাই জানে ভবিষ্যৎ আমাদের জন্য অনিশ্চিত, আজকে যা ভাবছি ভবিষ্যতে সেটা নাও হতে পারে। তাই অনিশ্চয়তার জন্যই আমাদের কখনো বলা যাবে না যে প্ল্যানিং যা করেছি এক্স্যাক্টলি সেটাই ভবিষ্যতে হতে চলেছে। হওয়ার সম্ভাবনা বেড়ে যায় কিন্তু সেটাই যে হবে সেটা কিন্তু অনিশ্চিত বা আনসার্টেন। পরিবর্তনশীলতার সমস্যা বা ল্যাক অফ ডাইনামিজম, তার মানে কি,
সমাজ প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে, আর এই পরিবর্তনের সাথে সাথে আজকে যা প্ল্যানিং করেছি সেটাও ফিউচারে যে এক্স্যাক্টলি সেম ভাবে ইউজ করতে পারবো তা কিন্তু নয়। তাই সময়ের সাথে সাথে পরিবর্তন করাটা দরকার। আর যেহেতু সময়ের সাথে সাথে সমাজ পরিবর্তিত হয়, ডিসিশন পরিবর্তিত হয়, তাই প্ল্যানিংও কিন্তু পরিবর্তিত হয়ে যায়। সঠিক পরিকল্পনা প্রণয়নের বাস্তবতা, প্র্যাকটিক্যাল ডিফিকাল্টি অফ প্রিপেয়ারিং রাইট প্ল্যানিং। পরিকল্পনা রচনার জন্য যে জ্ঞান, দক্ষতা ও নিষ্ঠার প্রয়োজন তা অনেক ক্ষেত্রেই লক্ষ্য করা যায় না। অর্থাৎ যাদের এক্সপিরিয়েন্স রয়েছে বিগত বেশ কিছু বছরে, তারা সেই এক্সপিরিয়েন্সের বেসিসে ভবিষ্যতের প্ল্যানিংটা ভালোভাবে করতে পারে সেই কাজের জন্য। কিন্তু যাদের অভিজ্ঞতা নেই, যাদের সঠিক জ্ঞান নেই, তারা যদি পরিকল্পনা রচনা করে তাহলে কিন্তু ভবিষ্যতে কাম্য লাভ করা সম্ভব নয়। তাই বলা হচ্ছে কখনো কখনো পরিকল্পনা এমন ব্যক্তিদের দিয়ে করানো হয় যাদের সঠিক জ্ঞানের অভাব থাকে, আর তার জন্য সঠিক পরিকল্পনা রূপায়ণ করাও সম্ভব হয় না। এরপর ব্যয় সাপেক্ষ ও সময় সাপেক্ষ। কারণ আমরা জানি পরিকল্পনার জন্য অনেকগুলো বিষয় আমাদেরকে ভেবে তবে পরিকল্পনা করতে হয়। আর পরিকল্পনা আলাদাভাবে করতে গেলে আলাদা একজন ব্যক্তিকে দায়িত্ব দিতে হবে, তাকে স্যালারি দিতে হবে, তাকে আলাদা করে হায়ার করতে হবে। এবং একটা পরিকল্পনা বললেই কালকে হয়ে যায় না, বড় বড় বিজনেসের জন্য সমস্ত কিছুকে দেখে অনেক সময় লাগে একটা পরিকল্পনা রচনা করতে। তাই বলা হচ্ছে পরিকল্পনা ব্যয় সাপেক্ষ ও সময় সাপেক্ষ। এবার আমরা দেখবো পরিকল্পনার বাহ্যিক সীমাবদ্ধতা কি, অর্থাৎ পরিকল্পনা করতে গেলে বাহ্যিক কি কি জিনিস আমাদেরকে এফেক্ট করে যার জন্য পরিকল্পনা সঠিকভাবে নাও হতে পারে। এক, প্রযুক্তিগত পরিবর্তন বা চেঞ্জেস ইন টেকনোলজি। আজকের দিনে আমি এমন একটা টেকনোলজি আমার বিজনেসে ব্যবহার করার কথা ভাবছি যেটা হয়তো 5 বছর 10 বছর পরে অবসোলেট হয়ে গেল, সেটা আর চলছে না, অন্য কোনো টেকনোলজি এসছে। যেমন আজকের দিনে সবকিছু এআই দিয়ে চলছে, এভরিথিং ইজ অন এআই। তাই আজকের দিনে কোনো কিছু বানাতে গেলে আমাদেরকে এআই দিয়ে ভাবতে হবে। কিন্তু আজ থেকে 20 বছর আগে বা 5 বছর আগে যারা বিজনেসের প্ল্যানিং করেছিল তখন কিন্তু এআই এতটা ইম্পর্টেন্ট ছিল না, তখন তারা অন্য কিছু ভাবতো টেকনোলজিকে। কিন্তু আজকে টেকনোলজি চেঞ্জ হয়ে গেছে, আজকে সবাই এআই ভাবছে। আবার আজ থেকে 5-10 বছর পরে আবার অন্য কোনো জিনিস আসবে, লোকে সেটা ভাববে। প্রতিযোগিতার নীতি পরিবর্তন বা চেঞ্জেস ইন কম্পিটিশন পলিসি। কখনো কখনো পরিকল্পনা ব্যর্থ হওয়ার কারণ প্রতিযোগী প্রতিষ্ঠানের সার্বিক নীতি, পণ্য কৌশলের উপর নির্ভর করে থাকে। তার মানে কি, আমি আজকে কম্পিটিশন করছি আমার কম্পিটিটরের সাথে, আমার অপোনেন্ট কোনো বিজনেসের সাথে, কিন্তু দেখা গেল সেই বিজনেসটা এমন একটা পলিসি অ্যাডাপ্ট করলো যেই পলিসিটা আমার বিজনেসের জন্য করা সম্ভব নয়, কিন্তু তার বিজনেস এই পলিসিটা নেওয়ার জন্য কেউ হেল্প করছে, তাকে আমার থেকে বেশি এগিয়ে যাচ্ছে। তাহলে অন্য বিজনেস কি ধরনের নীতি নিচ্ছে, তাদের নীতি পরিবর্তন কিভাবে হচ্ছে, তার সাথে সাথে আমারও কিন্তু নীতির পরিবর্তনের অনেক বেশি এফেক্ট করে, আমার প্ল্যানিং এ কিন্তু অনেক বেশি এফেক্ট করে। প্রাকৃতিক বিপর্যয় বা ন্যাচারাল ক্ল্যামিটি, অর্থাৎ পরিবেশে কি কি ন্যাচারাল ক্ল্যামিটি হবে, কোভিড আসবে কেউ জানতো না, ভূমিকম্প হবে কেউ জানে না, বন্যা হয়ে যাবে কেউ জানে না, কিন্তু এই সমস্ত কারণের জন্য আমার প্ল্যানিং যা করে রেখেছিলাম সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হতে পারে এবং আমার ভবিষ্যতের লক্ষ্য পূরণে বাধাপ্রাপ্ত হতে পারে। সরকারের পরিবর্তন এবং সরকারের অর্থনৈতিক নীতির পরিবর্তন। দেশের সরকার 5 বছর পর পর চেঞ্জ হয়ে যায় এবং এক একটা সরকার দেশের পলিসিকে এক এক রকম ভাবে ভাবে, দেশের অর্থনীতিকে এক এক রকম ভাবে ভাবে। তাই আজকের দিনে যে নীতি আমার বিজনেসের জন্য সুবিধা হচ্ছে, পরবর্তীকালে সরকারের নীতি সেটা যে আমার বিজনেসের জন্য সুবিধা হবে তাও কেউ বলতে পারবে না। তাই এই সমস্ত কারণে প্ল্যানিং ব্যর্থ হতে পারে। এরপর বাজারের গতি প্রকৃতির পরিবর্তন, চেঞ্জ অফ ট্রেন্ড ইন দ্য মার্কেট। অর্থাৎ আজকের দিনে বাজারে ক্রেতাদের যা ডিমান্ড রয়েছে, যে জিনিসের ডিমান্ড রয়েছে, 5 বছর পরেও যে সেই জিনিসের ডিমান্ড থাকবে এমন কোনো কথা নেই। তাই ক্রেতা রুচি এবং বাজারের পরিবর্তনের সাথে সাথে প্ল্যানিং এর ভবিষ্যৎ কাম্য যে আমাদের ফললাভ সেটা কিন্তু ব্যাহত হতে পারে। পরিকল্পনার প্রকারভেদ বা টাইপস অফ প্ল্যানিং। প্ল্যানিংকে আমরা বিভিন্ন ভিত্তিতে ভাগ করতে পারি। প্রথমত ব্যবহার অনুসারে, অর্থাৎ প্ল্যানিংটা আমরা কিভাবে ব্যবহার করছি তার ভিত্তিতে প্ল্যানিং আমার দু রকমের হয়ে থাকে। মূল পরিকল্পনা বা বেসিক প্ল্যানিং এবং অধি পরিকল্পনা বা মাস্টার প্ল্যানিং। মূল পরিকল্পনা ভাবে সামগ্রিকভাবে একটা প্রতিষ্ঠানের কি কাজ করা হবে না হবে, কবে করা হবে ইত্যাদি বিষয়গুলোকে আলোচনা করাকে, ইত্যাদি বিষয়গুলো নিয়ে প্ল্যানিং করাটাকে আমরা বলে থাকি মূল পরিকল্পনা। মাস্টার প্ল্যানিং হচ্ছে এর মধ্যে থেকে কোনো একটা কাজ এক্স্যাক্টলি কিভাবে করব সেই বিষয়টা নিয়ে আলোচনা করাকেই, সেই বিষয়টা নিয়ে আমাদের প্ল্যান করাটাকেই বলবো মাস্টার প্ল্যানিং। পরিকল্পনার ক্ষেত্র অনুসারে, অর্থাৎ পরিকল্পনা কোথায় করা হচ্ছে তার ভিত্তিতে পরিকল্পনাকে ভাগ করা হয়। বিভাগীয় পরিকল্পনা, ডিপার্টমেন্টাল প্ল্যানিং। যদি কোনো একটা ডিপার্টমেন্টের জন্য আমরা প্ল্যানিং করে থাকি, যেমন সেলস ডিপার্টমেন্টের প্ল্যানিং, প্রোডাকশন ডিপার্টমেন্টের প্ল্যানিং ইত্যাদি। এরপরে সর্বব্যাপী পরিকল্পনা বা ওভারঅল প্ল্যানিং। সমগ্র ফ্যাক্টরি রেসপেক্টে যদি কোনো একটা প্ল্যানিং করে থাকি সেটাকে বলবো ওভারঅল প্ল্যানিং। ভৌত পরিকল্পনা, ফিজিক্যাল প্ল্যানিং।
বাস্তবে হাতে কলমে কোনো একটা প্ল্যানিং করছে এবং ভৌত কোনো কাজের জন্য, ফিজিক্যাল কোনো কাজের জন্য আমরা প্ল্যানিং করছি, সেটাকে বলবো ভৌত পরিকল্পনা, ফিজিক্যাল প্ল্যানিং। কার্যগত পরিকল্পনা বা ফাংশনাল প্ল্যানিং, মেশিন কিভাবে চলবে, কোন মেশিন কবে চলবে, কিভাবে চলবে ইত্যাদি বিষয় নিয়ে কোন একটা কাজ করার জন্য যে প্ল্যানিংটা করছি সেটাকে বলবো ফাংশনাল প্ল্যানিং বা কার্যগত পরিকল্পনা। ব্যবহারের পরিসংখ্যান অনুসারে, অর্থাৎ কোন একটা প্ল্যানিং করেছি, সেই প্ল্যানটা আমরা কতবার ইউজ করব, কিভাবে ইউজ করব, তার ভিত্তিতে প্ল্যানিংকে আবার অনেক ভাবে ভাগ করা যায়। তার ভিত্তিতে প্ল্যানিংকে আবার অনেক ভাবে ভাগ করা যায়। একবার ব্যবহারযোগ্য প্ল্যানিং বা সিঙ্গেল ইউজ প্ল্যানিং, অর্থাৎ একবার প্ল্যান করেছি, ইউজ করেছি, প্ল্যান কমপ্লিট। যেমন করে কর্মসূচি বা প্রোগ্রাম, যেমন করে আমরা বিভিন্ন কোর্সে জয়েন করি এবং সেগুলো একটা প্রোগ্রাম হয়ে থাকে, অর্থাৎ 1 বছরের প্রোগ্রাম, 2 বছরের প্রোগ্রাম। এবং ওই প্ল্যানটা কিন্তু আগে থেকে ওই ইনস্টিটিউট করে রেখেছে যে 1 বছর ধরে আমি এই পড়ানোটা এইভাবে পড়াবো, এইভাবে আমি কোর্সটাকে ডিজাইন করব, এবং 1 বছর শেষ ওই স্টুডেন্টের কিন্তু প্ল্যান কমপ্লিট হয়ে গেল, প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেল। বাজেট, বাজেট হচ্ছে কি ভবিষ্যতে কোনো একটা কাজ করব তার কি খরচা লাগতে পারে সেই খরচার দিকগুলো বিচার করাটাকেই বলা হয় বাজেট। প্রকল্প বা প্রজেক্টস, অর্থাৎ কোন একটা ভবিষ্যতে কাজ করব সেই পার্টিকুলার কাজের জন্য আমরা যদি কোন একটা টাইমের বেসিসে কোন একটা কে কাজ করবে, কবে কাজ করবে, কত দিনের মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে যে আমরা প্ল্যানটা বানিয়ে থাকি সেটাকে বলে থাকি প্রকল্প বা প্রজেক্টস। এবং এগুলো সবই হচ্ছে কিন্তু ওয়ান টাইম, প্রজেক্ট কমপ্লিট হয়ে গেল, আমার প্ল্যান কমপ্লিট। স্ট্যান্ডিং অর্থাৎ স্থায়ী, অর্থাৎ যে ধরনের প্ল্যানগুলো একবার করলে অনেক বছরের লক্ষ্যে আমরা করছি সেগুলোকে বলা হয় স্ট্যান্ডিং প্ল্যানিং বা স্থায়ী আমাদের পরিকল্পনা। নীতি বা পলিসিস, কোনো একটা বিজনেসের যে নীতিগুলো থাকে বা সরকারের যে নীতিগুলো থাকে, যে আমি আমার দেশকে মেক ইন ইন্ডিয়া করব, এটা কিন্তু নীতি বা পলিসি সরকারের, গভর্নমেন্টের। কর্মপ্রণালী বা প্রসিডিওর, সরকার নীতি নিয়েছে মেক ইন ইন্ডিয়া করব, সেই মেক ইন ইন্ডিয়া প্রজেক্টটা আমরা কিভাবে করব তার রুলস অ্যান্ড রেগুলেশনকে, তার পদ্ধতিগুলোকে আমরা বলবো থাকি কর্মপ্রণালী বা প্রসিডিওর। রুলস বা নিয়ম বা বিধি কাকে বলে, কোন একটা পার্টিকুলার বিষয়ে সরকার যদি কোনো একটা রেস্ট্রিকশন লাগিয়ে দেয় বা কোনো একটা জিনিস বলে সরকার যে এটা করতে হবে বা এটা করলে হবে না, সেটাকে বলা হয় রুলস বা বিধি। সময়ের ভিত্তিতে আমরা প্ল্যানিংকে আবার 3 ভাগে ভাগ করতে পারি: দীর্ঘমেয়াদী বা লং টার্ম, স্বল্পমেয়াদী বা মিডল টার্ম, এবং স্বল্পমেয়াদী বা খুবই শর্ট টার্ম প্ল্যানিং। প্রয়োগ অনুসারে, অর্থাৎ আমি কিভাবে প্রয়োগ করছি, কবে প্রয়োগ করছি তার ভিত্তিতে প্ল্যানিংকে 2 ভাগে ভাগ করা হয়: এককালীন পরিকল্পনা বা ওয়ান টাইম প্ল্যানিং, আর পৌনঃপুনিক পরিকল্পনা বা রিকারিং প্ল্যানিং, যেটা বারবার বারবার হতে থাকে। এরপর আমরা যে বিভিন্ন ওয়ার্ড গুলো দেখলাম, কর্মনীতি বা পলিসি। কোন একটা বিজনেসের পলিসি কাকে বলে? কর্মনীতি হলো এমন একটা সাধারণ বিবৃতি বা স্টেটমেন্ট বা কথা যেটা সিদ্ধান্ত গ্রহণকে পরিচালনা করে, ভাবনা ও সিদ্ধান্ত গ্রহণের সাধারণ নির্দেশিকা। অর্থাৎ আমার বিজনেসটা কিভাবে চালাবো তার জন্য আগে থেকে পলিসি অ্যাডাপ্ট করা থাকে, যে আমার বিজনেসটা সকালবেলা এমপ্লয়িরা আসবে নাকি রাতের বেলা আসবে। যেমন করে আমরা দেখে থাকি আইটি সেক্টরে সমস্ত ব্যক্তি বেশিরভাগ যেহেতু ক্লায়েন্ট ফরেন ক্লায়েন্ট হয়ে থাকে, আর আমাদের রাত মানে ওদের সকাল, তাই আমাদের দেশের আইটি কোম্পানিগুলো বেশিরভাগ কিন্তু রাতের বেলা তাদের অফিস খুলে থাকে, সকালবেলা কম খুলে থাকে। তাহলে এটা কিন্তু বিজনেসের একটা পলিসি যে আমার বিজনেসটা রাতের বেলা হবে, আমার বিজনেসটা রাতের বেলা অফিস খোলা হবে, এটা হচ্ছে পলিসি। কর্মপ্রণালী বা প্রসিডিওর কাকে বলে? প্রণালী বলতে কতকগুলি নিয়ম মাফিক পদক্ষেপ বোঝায় যেগুলি কোনো কাজ সম্পাদন করার জন্য দরকার। যেমন করে আমরা বলতে থাকি কর্মী নিয়োগের পর্যায়গুলি একটি প্রণালী বা প্রসিডিওর, অর্থাৎ যে প্রসিডিওর বা কর্মের মাধ্যমে আমরা কোনো একটা কাজ সম্পাদনের জন্য এগোচ্ছি সেটাকেই বলবো প্রসিডিওর। যেমন আমরা ভাবলাম রাতের বেলা আমাদের এমপ্লয় লাগবে বিকজ আমার কোম্পানিটা রাতের বেলা খোলা থাকে, তাহলে এবার প্রসিডিওরের মাধ্যমে আমরা কর্মী নিয়োগ করব, যে প্রথমে ইন্টারভিউ নেব, তারপরে তাদেরকে ডিসকাশন হবে, তাদেরকে স্যালারি সেট হবে, তারপরে তাদেরকে কাজকে ট্রেনিং দেওয়া হবে, তারপরে সে কাজে আসবে। এটা হচ্ছে একটা প্রসিডিওর যার মাধ্যমে আমি কোনো কর্মীকে আমার বিজনেসে কাজে নিচ্ছি। নিয়ম বা নীতি কাকে বলে? নিয়ম বলতে দৃঢ় নির্দেশিকাকে বোঝায়, যে এই জিনিসটা তোমাকে করতেই হবে। সকাল 9টায় তোমাকে প্রত্যেকদিন অফিসে ঢুকতে হবে, সন্ধ্যে 6টায় তুমি অফিস থেকে লিভ করতে পারো, তুমি সারাদিনে 30 মিনিট ব্রেক নিতে পারো, তোমাকে অফিসে রেড কালারের ড্রেস পরে আসতে হবে। এই ধরনের যে বিশেষ নির্দেশিকা তাকেই আমরা বলে থাকি রুল। যেমন করে বলতে পারি বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, এটা হচ্ছে একটা নিয়ম।
কৌশলী পরিকল্পনা বা স্ট্র্যাটেজিস কাকে বলে? কৌশলী পরিকল্পনা বলতে বোঝায় প্রতিযোগিতামূলক পরিবেশে কারবারের সুনির্দিষ্ট লক্ষ্য পূরণ করার জন্য কাজের পরিকল্পনা। পরিবর্তনশীল পরিস্থিতির সাথে খাপ খাইয়ে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য, সফল হওয়ার জন্য যে বিশেষ চাল বা পদ্ধতি ব্যবহার করা হয় তাকেই বলা হয় কৌশল। যেমন করে বলতে পারি, আজকের দিনে প্রত্যেকে ব্যবসা করছে, আমিও পড়াচ্ছি, আর একজনও পড়াচ্ছে, অসংখ্য লোক পড়াচ্ছে, কিন্তু প্রত্যেকের পড়ানোর ধরন আলাদা, প্রত্যেকের পড়ানোর মেথড আলাদা, প্রত্যেকের পড়ানোর চিন্তা ভাবনা আলাদা। অর্থাৎ যে ব্যক্তি কিভাবে ভাবছে যে আমি বেস্ট কিভাবে পড়াতে পারি, লোকের কাছে কিভাবে পৌঁছতে পারি, লোকের কাছে সমস্ত কনসেপ্ট কিভাবে ক্লারিফাই করতে পারি, এই যে চিন্তা ভাবনা, আমার যে বিশেষ বিশেষ চিন্তা ভাবনা যে আমি এইভাবে পড়াবো, এটা হচ্ছে আমার স্ট্র্যাটেজি। অর্থাৎ বিশেষ কোনো পদ্ধতিকে, যেটা বাকিদের থেকে আমাকে আলাদা করছে, যে পদ্ধতিটা ইউজ করে আমি বাকিদের থেকে আলাদা হচ্ছি, আলাদা বেটার ভাবে আমি সবকিছু কাজ করতে পারছি, সেই বিশেষ পদ্ধতিকে বলা হয় কৌশলী পরিকল্পনা বা স্ট্র্যাটেজি। যেমন করে বলতে পারি, বিক্রয় বৃদ্ধির জন্য প্রতিযোগীদের তুলনায় অপেক্ষাকৃত কম দাম ধার্য করা। আর যেমন অনেক সময় বিজনেসে কি করা হয়, শাড়ি বিক্রি করছে, সবাই সবাই দেখা গেলো সেম শাড়ি 1000 টাকায় বিক্রি করছে, আমি 950 টাকায় বিক্রি করছি। লোকে হয়তো 500 টাকা প্রফিট করছে, আমি 450 টাকা প্রফিট করছি, একটু কম প্রফিট করছি। তার জন্য কি হচ্ছে, আমার কাছে বেশি কাস্টমার আসছে। এইটা হচ্ছে আমার স্ট্র্যাটেজি, যে আমি কাজটা কিভাবে বেটার ভাবে করতে পারি, আমার পদ্ধতি কি, এই বিশেষ পদ্ধতিকে বলা হয় স্ট্র্যাটেজি বা কৌশল। এরপর আমাদের এই চ্যাপ্টারের লাস্ট টপিক, যে বাজেট কাকে বলে। বাজেট হলো সংখ্যায় প্রকাশিত প্রত্যাশিত ফলাফলের একটি বিবরণী, যা ভবিষ্যতের একটি নির্দিষ্ট সময়কালের জন্য প্রস্তুত করা হয়। অর্থাৎ আমরা বলতে পারি ভবিষ্যতে কোনো প্রত্যাশিত ফললাভ করতে চাই এবং সেটা সংখ্যায় প্রকাশ পাবে, যে কোন কাজ করব, কত টাকা লাগবে, কবে করা হবে, কি কাজ করা হবে, কতগুলো কাজ করা হবে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে যে বিবরণী বানানো হয় বা স্টেটমেন্ট বানানো হয় ভবিষ্যতের জন্য, সেটাই হচ্ছে আমাদের বাজেট। এবারে বাজেট কত রকমের হয়ে থাকে, অর্থ বাজেট বা ক্যাশ বাজেট। প্রতিষ্ঠানের অর্থ কোথা থেকে আসবে, অর্থ কোথায় বিনিয়োগ করা হবে, এবং আমাদের ভবিষ্যতে কি উদ্দেশ্য, সেই উদ্দেশ্য পূরণের জন্য কত টাকা লাগবে, এই সমস্ত বিষয়গুলোকে যে বাজেটের মধ্যে আলোচনা করা, যে বাজেটের মধ্যে প্ল্যান করা হয়, সেটাকেই বলা হয় অর্থ বাজেট বা ক্যাশ বাজেট। কস্ট বাজেট বা ব্যয় বাজেট কাকে বলে, বিজনেসে যে জিনিসটা প্রোডাকশন করব বা বিজনেসের যে কাজটা আমি সম্পাদন করতে চলেছি, সেই কাজটা করতে গেলে কত কত টাকা খরচা হবে, কিসে কিসে খরচা হবে, এই বিষয়গুলো নিয়ে একটা বিবরণী বানানোকে আমরা বলে থাকি কস্ট বাজেট বা ব্যয় বাজেট। বিক্রয় বাজেট বা সেলস বাজেট কাকে বলে, যে বাজেটের মাধ্যমে আমরা এটা ঠিক করব যে কতগুলো লোক লাগবে আমার জিনিসটা বিক্রি করার জন্য, তাদের কত টাকা দিতে হবে স্যালারি, বিক্রি করার জন্য ট্রান্সপোর্টেশন খরচা কত হবে। অর্থাৎ খরচার দিকটা বিক্রি সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ বিক্রি রিলেটেড যে সমস্ত খরচা, যে সমস্ত বিষয়গুলো আমাদেরকে আলোচনা করতে হবে, সেটা বিবরণীর মধ্যে লিখে আগে থেকে ভাবাটাকেই বলা হয় বিক্রয় বাজেট বা সেলস বাজেট। মুনাফা বাজেট বা প্রফিট বাজেট, কোন একটি নির্দিষ্ট সময়কালে নির্দিষ্ট পণ্য বা নির্দিষ্ট বিভাগ থেকে কি পরিমাণ মুনাফার সম্ভাবনা আছে তা মুনাফা বাজেটের সাহায্যে অনুমান করা যায়। অর্থাৎ মুনাফা বাজেটের মাধ্যমে আমরা এটা ভেবে নেব যে সেলস ডিপার্টমেন্ট বিক্রি করে কত টাকা প্রফিট করতে পারে, প্রোডাকশন ডিপার্টমেন্ট বিক্রি করে প্রোডাকশন ডিপার্টমেন্ট কত টাকা প্রফিট কামাতে পারে, প্রোডাকশন ডিপার্টমেন্ট সেলস ডিপার্টমেন্টকে কত টাকা জিনিস দিচ্ছে এবং তার ফলে বিজনেসে কত টাকা লাভ হতে পারে। মহাবাজেট বা মাস্টার বাজেট কাকে বলে, একটা বিজনেসের সমস্ত কার্যকরী বিষয়গুলোকে একটাই বাজেটের মধ্যে আলোচনা করাটাকেই বলা হয় মহাবাজেট বা মাস্টার বাজেট। উৎপাদন বাজেট বা প্রোডাকশন বাজেট কাকে বলে, কোনো বিজনেসে কোনো জিনিস উৎপাদন করতে গেলে তার র মেটেরিয়ালস কোথা দিয়ে আসবে, কবে আসবে, কোথায় থাকবে, কিভাবে ইউজ করা হবে, কবে ইউজ করা হবে, কতগুলো প্রোডাকশনে কতগুলো র মেটেরিয়াল ইউজ করা হবে, এই সমস্ত প্রোডাকশন বা উৎপাদন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে বলা হয় উৎপাদন বাজেট বা প্রোডাকশন বাজেট। এবং এর সাথে সাথে আমাদের আরো একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, চ্যাপ্টার নাম্বার 4, প্ল্যানিং বা পরিকল্পনা, এটা আমাদের 100% কমপ্লিট হলো। এবং এরপরে আমাদের টোটাল 4টে চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল সেমিস্টার 3 2026 এক্সামিনেশনের জন্য। এরপরে আমাদের আর মাত্র 3টে চ্যাপ্টার পড়ে রয়েছে এবং 3টে চ্যাপ্টার কমপ্লিট করে নিলে আমাদের সেমিস্টার 3 2026 এক্সামিনেশনের বিজনেসের ফুল সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। তাহলে চলো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই এবং তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। সো থ্যাংক ইউ সো মাচ।